হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কন্ট্রিপুল। আমি ইন্দ্রজিৎ। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। গতকাল আমাদের এনআইএসিএল অ্যাসিস্ট্যান্টের প্রিলিম কমপ্লিট হয়েছে। আই নো তোমাদের এখন হয়তো এটাই কোশ্চেন যে এটার কাট অফ কি যেতে পারে। তো আজকের আলোচনাটা একটু সিরিয়াস টপিকের ওপর হবে। আমরা ব্যাপারটা নিয়ে একটু ইনডেপথ কম্প্যারিজন করব। জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য আমি তোমাদের কাছে এই ইন্স্যুরেন্স সেক্টরে রিসেন্ট যে কয়েকটা ভ্যাকেন্সি বেরিয়েছে তার কিছু ডেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। যেটা আমাদের এনআইসিএল অ্যাসিস্ট্যান্ট 2024-এর একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল, যার টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি ছিল 500। ওকে, যেখানে আমি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের যদি কথা বলি, ওয়েস্ট বেঙ্গলে এসসিতে 15 জনের সিট ছিল, এসটিতে একটা, ওবিসিতে 13, ইডাব্লিউএসে 5 আর আনরিজার্ভডে ছিল 24টা, মানে মোট ছিল 58 নাম্বার অফ ভ্যাকেন্সিস। ওকে, এর মধ্যে রিসেন্টলি এনআইসিএল আমাদেরকে প্রিয়ের কাট অফ ডিক্লেয়ার করে দিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এনআইসিএল এর কাট অফ এবারে গেছে 87.25। ওকে, নেক্সট যদি আমরা আলোচনা করি, দেখতে পাচ্ছি এনআইএসিএল এর জানুয়ারি মাসে একটা নোটিফিকেশন বেরিয়েছিল যেখানে টোটাল ভ্যাকেন্সি ছিল 300, মানে 300। এর মধ্যে স্পেসিফিক্যালি এগেন যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, আমরা দেখতে পাচ্ছি এসসি ছিল 3টে, এসটি ওবিসিতে কোনো ভ্যাকেন্সি ছিল না, ইডাব্লিউএসে একটা, আনরিজার্ভডে ছিল 2টো, মানে টোটালে ওয়েস্ট বেঙ্গল থেকে 6টা ভ্যাকেন্সি ছিল। এর কোরেসপন্ডিং প্রিয়ের যে কাট অফ গেছিল সেটা গেছিল 94.25। এখান থেকে আমাদের নেক্সট যে কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, যেটা এনআইএসিএল এর এই রিসেন্ট কালকের যে আমরা এক্সামটা দিলাম এর কাট অফ কি যেতে পারে, মানে এর গুড অ্যাটেম্প্ট কি হতে পারে, আমাদের এক্সপেক্টেড কাট অফ কি থাকতে পারে। তোমাদের হয়তো এই কোশ্চেনগুলো এখন মনের মধ্যে আসবে। এখানে একটা ছোট্ট জিনিস আমাদেরকে বুঝতে হবে, ব্যাংকিং আর ইন্স্যুরেন্সের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি বেশ এবছর বেশ ভারী ভ্যাকেন্সি, যেটার এগেনস্টে এরা এক্সামগুলোকে কন্ডাক্ট করছে। প্রবলেম এখানে নয় যে এক্সামগুলোকে এরা কন্ডাক্ট করছে, প্রবলেম এখানে যে এরা একবারে ভ্যাকেন্সি রিলিজ করছে না। এর মানে কি, আমি যদি এনআইএসিএল এর ডেটাটাকে তুলে ধরি, জানুয়ারিতে একটা ভ্যাকেন্সি রিলিজ হয়েছে যেখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস ছিল 300। এগেন ডিসেম্বরে এরা একটা ভ্যাকেন্সি রিলিজ করেছিল যার টোটাল ভ্যাকেন্সি ছিল 500। এতে যে সমস্যাটা হচ্ছে, আমরা যদি দেখি ওয়েস্ট বেঙ্গলের কাট অফ গেছিল 94.25। কেন? তার কারণ টোটাল যদি আমরা দেখি প্রিয়ের কাট অফ, আমি আনরিজার্ভডকে ক্যাটাগরাইজ করে বলছি, আনরিজার্ভের সিট ছিল দুটোর এগেনস্টে ইউআর এর কাট অফ গেছে 94.25। এর কারণ কি, আমরা যদি রাফলি ধরে নিই প্রি থেকে মেন্সে যদি খুব বেশিও হয়, যদি 30 টাইমসও ধরে নিই, তাহলেও আমরা দেখতে পাচ্ছি 2 এর যদি আমরা 30 টাইমস করি, দ্যাট মিনস 60 স্টুডেন্টস যারা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে সিলেক্টেড হয়েছে ফ্রম ওয়েস্ট বেঙ্গল, তারা মেন্সে বসতে পারবে। সিমিলারলি আমরা যদি এর ওপরে এনআইসিএল এর ডেটায় যাই, সেখানেও যদি রাফলি আমরা 30 টাইমস করি, আমরা এখান থেকে যে ডেটাগুলো পাই সেই ডেটাগুলো একটা ছোট্ট জিনিসকে ইন্ডিকেট করছে, দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা মেন্সগুলো দেওয়ার চান্স পাচ্ছে, সেকেন্ড ফেজ দিতে পারছে, তাদের নাম্বার খুবই কম। তার মানে যদি আমরা এটাকে একটা 30 মানে একটা বড় নাম্বার দিয়েও মাল্টিপ্লাই করি, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস যারা কল পাচ্ছে এক্সামটা সেকেন্ড ইয়ারের জন্য তারা প্রসিড করছে, তাদের সংখ্যাটা খুবই কম। এগেন যদি আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে সাপোজ এনআইএসিএল অ্যাসিস্ট্যান্টের আনরিজার্ভড ক্যাটাগরিতে ছিল 2টো ভ্যাকেন্সি, দুটোর এগেনস্টে আমরা যদি 30 টাইমস করি, তার মানে 60 জন টোটাল কল পাবে মেন্সের জন্য। এরপরে যদি দেখি এবারে আমাদের যে ভ্যাকেন্সিটা আছে সেটা হলো ইউআর এর জন্য 4খানা, 2 থেকে বেড়ে 4 হয়েছে। 4-এর এগেনস্টে আমরা যদি একেও 30 টাইমস করি, তাহলে কত হয়ে যাবে, আমরা দেখতে পাচ্ছি 120, মানে ডাবল হয়ে যাচ্ছে। আমাদের দেখে এটাকেও ভালো মনে হবে, নাম্বারটা অনেক ভালো। সমস্যাটা এখানেও হচ্ছে না, সমস্যাটা হচ্ছে আমাদের যে এন্টায়ার যে প্রিপারেশন ফেজ থাকে, এটা 3টে সেগমেন্টে ডিভাইডেড। আমরা শুরুতে একদম বেসিক লেভেলে থাকি, যেখানে আমরা লার্নিং ফেজে থাকি। কিছু ক্যান্ডিডেট থাকে, বেশিরভাগই যারা থাকে তারা লার্নিং ফেজে আছে, মানে তাদের এখনো পর্যন্ত কনফিডেন্স বিল্ড হয়নি, তারা এক্সপিরিয়েন্সের জন্য এক্সাম দিচ্ছে।
নেক্সট যেটা থাকে, একটা এমন গ্রুপ অফ ক্যান্ডিডেটস যাদের মোটামুটি কমান্ড আছে টপিকগুলোর ওপর, তাদের শুধু যেটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস আর কিছু এক্সপিরিয়েন্স। থার্ড যেটা থাকে, যেটা একদম ক্রিমি লেয়ারে থাকে, কিছু এমন ক্যান্ডিডেট থাকে যাদের প্রিপারেশন এখন কমপ্লিট, এরা এখন মক প্রতিদিন দিয়ে দিয়ে একটা স্ট্রং পজিশন হোল্ড করে এবং এদের এক্সামগুলো ক্র্যাক হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। প্রবলেমটা কি হয়, যখন কোনো অর্গানাইজেশন একবারে ভ্যাকেন্সি রিলিজ না করে বারে বারে ভ্যাকেন্সি রিলিজ করে, তার মানে যদি 300 আর 500 মানে মোট 800 ভ্যাকেন্সি রিলিজ করতো, তার মানে যদি ইউআর এর আমরা একই লেভেল অফ ভ্যাকেন্সি ধরে রাখি, যে সেক্ষেত্রে যদি 2+4 তার মানে টোটাল যদি 6 জনকে নিত আনরিজার্ভ থেকে, সেক্ষেত্রেও একেও 30 টাইমস করলে আমরা যে ডেটাটা পেতাম সেটার ভ্যালু হতো 180। তার মানে যারা মেন্সে বসার চান্স পেত সেখানে নাম্বারের কোনো ডিফারেন্স হতো না, তার কারণ আগেরও দেখতে পাচ্ছি আমরা টোটাল হচ্ছে 180। এখানে আমাদের মনে হতেই পারে, অ্যাপারেন্টলি একটা ফিল আসবে যে দুটো ক্ষেত্রেই 180 জনের কাছাকাছি বা 200 জনের কাছাকাছি মেন্সে বসার চান্স পাচ্ছে, দেন হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেম এখানে হয়ে যাচ্ছে, যেহেতু এক্সামগুলো আলাদা আলাদাভাবে কন্ডাক্টেড হচ্ছে, ক্রিমি লেয়ারের স্টুডেন্ট যারা এখন টপ টিয়ারে বসে আছে, যারা কম্পিটিশনের হায়ারার্কিতে টপে আছে, তারা এই এক্সামগুলোকে বারে বারে ক্র্যাক করছে, তাদের প্রিকে ক্র্যাক করার চান্সেস অনেক বেড়ে যাচ্ছে এবং এদের অ্যাপ্লিকেন্টদের যে নাম্বার অফ অ্যাটেম্পটস সেটাও অনেক বেড়ে যাচ্ছে, যেটা ইনডাইরেক্টলি আমাদের কাট অফটাকে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে, যেটা ইনডাইরেক্টলি আমাদের কম্পিটিশনটাকে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, আগে যে 60 জন সিলেক্ট হচ্ছিল, সেই 60 জনের 60 জনই পরের 120 জনের ক্ষেত্রেও সিলেক্ট হয়ে যাচ্ছে। তার মানে নতুন ক্যান্ডিডেট যারা নিচের লেভেলে আছে, যারা প্রিপারেশনের এখন সবে কিছুটা কমান্ড পেয়েছে, যাদের কিছুটা কনফিডেন্স কিছুটা এক্সপিরিয়েন্স হয়েছে, তারা মেন্সে বসার চান্স পাচ্ছে না। কেন? কারণ এই এক্সামগুলোকে একসাথে কন্ডাক্ট না করে আলাদা আলাদা করে কন্ডাক্ট করা হচ্ছে। একসাথে যদি 180 জনকে ডাকা হতো, তাহলে এই ক্রিমি লেয়ারের স্টুডেন্টগুলো একবার করেই চান্স পেত। কিন্তু যেহেতু বারে বারে ফর্ম ফিল আপ করছে, এরা বারে বারে পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছে, এই ধরনের ক্যান্ডিডেট যারা বারবার এক্সাম দিচ্ছে, বারবার ক্র্যাক করছে, এরা বারে বারে এক একটা করে ভ্যাকেন্সিকে ব্লক করছে। এর মধ্যে থেকে যদি আমি ধরেও নিই যে কিছু ক্যান্ডিডেট যারা সিরিয়াসলি এটাকে ক্র্যাক করছে, এদের মধ্যে কেউ কেউ এর আগে এসবিআই এর কোনো এক্সাম ক্র্যাক করে ফেলতে পারে, আরআরবি পিও ক্লার্কের কোনো এক্সাম ক্র্যাক করতে পারে, আইবিপিএস পিও ক্লার্কের কোনো এক্সাম ক্র্যাক করতে পারে, যার রেজাল্ট এখনো অ্যাওয়েটিং। এরপরে এই ধরনের ক্যান্ডিডেটগুলোর প্রেফারেন্স এটা থাকতেই পারে যে এরা কোনো ব্যাংকের পিও পজিশনকে প্রেফার করলো। সেক্ষেত্রে যেটা হবে, এ নিজের সাথে একটা সিটকে নষ্ট করবে। সে নিজে যেহেতু এই অর্গানাইজেশনে আর জয়েন করবে না, ফলে এই একটা সিট নষ্ট হলো, যার মানে হলো 1x30, তার মানে 30 জন আরও ফ্রেশ ক্যান্ডিডেট মেন্স দিতে পারতো, কিন্তু তারা মেন্স দিতে পারলো না। প্রবলেমটা তাহলে আমরা বুঝতে পারছি যেটা, সেটা হলো আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে যে বারে বারে নোটিফিকেশন রিলিজ হচ্ছে। ইভেন আমি যদি বলি যে রিসেন্টলি এলবিওর যে ফর্মগুলো ফিল আপ হচ্ছে, এলবিওতেও আমরা দেখতে পাচ্ছি আলাদা আলাদা করে ভ্যাকেন্সি রিলিজ করছে। এতে যে প্রবলেমটা হচ্ছে, একসাথে একটা কোনো অর্গানাইজেশন যেরকম আইবিপিএস কন্ডাক্ট করে, যে সব ব্যাংকগুলোকে এক জায়গায় করে একটা ম্যাসিভ একটা ভ্যাকেন্সি রিলিজ করার চেষ্টা করে, তাতে কি হয়, একসাথে অনেকগুলো ক্যান্ডিডেটকে এরা ডেকে নিচ্ছে ফর মেন্স এক্সামিনেশন। এবার মেন্সে একবারে ক্লিয়ার করাটাও একটা চ্যালেঞ্জ, অনেকে ফার্স্ট টাইম মেন্স ক্লিয়ার করতে পারে না। সেক্ষেত্রে একটা ক্যান্ডিডেটের কাছে একটা মেন্স এক্সামে অ্যাপিয়ার হওয়াটা একটা অনেক বড় এক্সপিরিয়েন্সের ইকুইভ্যালেন্ট। সেখান থেকে সে কিছু মিস্টেক্স শিখতে পারবে, যেটাকে সে নেক্সট টাইম রেকটিফাই করতে পারবে। কিন্তু যেহেতু এই ছোট ছোট ভ্যাকেন্সিগুলো ফিল আপ হয়, আর এই ছোট ছোট ভ্যাকেন্সিগুলো এতটাই কম থাকে যে তার এগেনস্টে মেন্সে খুব কম ক্যান্ডিডেট সিলেকশন পায়, আর সেই ক্যান্ডিডেটগুলো ঘুরিয়ে ফিরিয়ে কোথাও না কোথাও সেই একই ক্যান্ডিডেট হয়, সেই চেনা মুখগুলোই হয় যারা বারবার ওই একই এক্সামগুলোর প্রিলিমস দিচ্ছে, দেন মেন্স দিচ্ছে। এর ফলে নতুন ক্যান্ডিডেটরা আর কোনো চান্স পাচ্ছে না। এর জন্য যেটা হচ্ছে, আমি যদি ধরেও নিই যে এই ধরনের ক্যান্ডিডেটরা কোনো না কোনো একটা অর্গানাইজেশনে ঢুকে যাবে, যে কারণ এরা খুব ক্রিমি লেয়ার বিলং করে, একদম টপ টিয়ার ক্যান্ডিডেট হয়, সেক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে একটা প্রবলেম থেকে যাচ্ছে, যে প্রবলেমটা হলো
এই যে ভ্যাকেন্সিটা তার জন্য নষ্ট হলো, একটা বা দুটো ক্যান্ডিডেট যদি এই ভ্যাকেন্সিগুলোকে নষ্ট করে, তার জন্য একটা বা দুটো বা যদি আমরা 30 টাইমস করি, তার মানে 30 বা 50টা ফ্রেশ ক্যান্ডিডেটকে আবার 1 বছর ওয়েট করতে হচ্ছে। বা আমি যদি ধরে নিই এনআইসিএল বা এনআইএসিএল, এই ধরনের অর্গানাইজেশনগুলো প্রতি বছর যে ভ্যাকেন্সি রিলিজ করবে তারও কোনো গ্যারেন্টি নেই। তার মানে আমাদের বছরের ইন টার্মস অফ এজ আমাদের অনেকটা বেশি লস হচ্ছে। তাহলে এখান থেকে আমাদের একটা ভয় তৈরি হতে পারে কেরিয়ার রিগার্ডিং, যে এরপরে আমরা কি করব। কারণ সবাই শুরু থেকেই তো সবটা জেনে যায় না। একটা ক্যান্ডিডেট যখন সবে গ্র্যাজুয়েট হয় বা তার সবে এই কম্পিটিশনে সে ঢোকে, তখন তাকে সিলেবাসটা বুঝতে হয়। আমাদের যে প্রবলেমটা হয় সেই প্রবলেমটা হচ্ছে আমরা বড্ড বেশি সিলেবাসের মধ্যে ঢুকে যাই। যে কোনো ক্যান্ডিডেটের যে মেন্টালিটি, সেই মেন্টালিটির মধ্যে একটাই প্রবলেম থাকে, সেটা হলো আমরা কোনো কিছুকে অ্যাপ্লাই না করে আমরা আগে ভাবি যে সে ফর এক্সাম্পল রিজনিং বা কোয়ান্টের যে কটা টপিক আছে, আমরা সেই সব কটা টপিকের আগে ফান্ডামেন্টাল নলেজ গ্যাদার করব, দেন সেগুলোকে ইন্ডিভিজুয়ালি রেডি করব একটা এমন এক্সটিংটে যে ওখান থেকে যে টাইপ অফ কোশ্চেনই আসুক না কেন আমাদের সেটা ভুল হবে না। এটার যেমন একটা ভালো দিক আছে, এটার একটা খারাপ দিক হলো এতে একটা ক্যান্ডিডেটের অনেক বেশি সময় লেগে যায়। তার কারণ আমাদের সব সময়ই মনে হয় যে কোথাও না কোথাও আমাদের প্রিপারেশনে বোধহয় ঘাটতি আছে, আমাদের টপিকের ওপর বোধহয় এখনো কমান্ড আসেনি। তো এর ক্ষেত্রে আমার পার্সোনাল যেটা মনে হয় সেটা হলো আমাদের যেরকম সারাদিনে যে কোনো টপিক আমাদেরকে কভার করতে হবে, এটা যেমন সত্যি তেমন এটাও সত্যি যে শুরু থেকে যদি আমরা রিস্ক না নিই, যদি আমরা মক না দিই, বা যদি আমরা রিয়েল টাইম কোশ্চেনগুলোকে ফেস না করি, শুধু কিছু বই বা শুধু আমাদের যে থিওরি পড়ার যে কনসেপ্টটা এটাকেই যদি ফলো করি জাস্ট একটা কারণে যে আমাদের টপিকগুলোকে খুব ভালো করে কভার করতে হবে আমাদের কনফিডেন্সটাকে পিকে নিয়ে যাওয়ার জন্য, এতে আলটিমেটলি আমাদের খুব বেশি লাভ হয় না। তার কারণ আমরা যদি বারবার মক দিই, এই মক দেওয়ার জন্য আমাদের যেমন ক্যালকুলেশন বা থট প্রসেস অনেক বেশি ফাস্টার হয়, আমাদের যে বডি, আমাদের যে ব্রেন, এটা কম টাইমে আউটপুট দেওয়ার জন্য অ্যাডাপ্ট করতে থাকে। আমাদের যেটা উচিত অ্যাকর্ডিং টু মি, এগেন আই মে বি রং, সেটা হলো আমাদেরকে বুঝতে হবে আমাদের এখানে লড়াই কার সাথে বা কোথায়। আমি যে ঘটনাটা এতক্ষণ বললাম সেই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ক্ষেত্রে টপ টিয়ারের ক্যান্ডিডেটরা সবসময় যারা সবে সবে শুরু করেছে বা যারা এখনো মাঝামাঝি জায়গায় আছে, যাদের কনফিডেন্স লেভেল এখনো সেই অ্যাকর্ডিং বিল্ড হয়নি, তাদের ওপর ডমিনেট করে। তো এখান থেকে আমাদের যেটা তৈরি হয় সেটা হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স। তো এই জায়গাটাকে ওভারকাম করার জন্য আমার যেটা মনে হয় সেটা হলো আমাদের যে চিন্তা ভাবনা বা আমাদের থট প্রসেস এইটাকে চেঞ্জ করতে হবে। প্রবলেমটা কোথায় সেটাকে খুঁজতে হবে। প্রবলেমটা একটাই জায়গায়, আমরা মনে করছি আমাদের কম্পিটিশন যে 20 লাখ 15 লাখ 5 লাখ 3 লাখ ছেলেমেয়েরা অ্যাপ্লাই করছে, আমরা বারবার গুগলে গিয়ে সার্চ করি যে এই পরীক্ষায় টোটাল নাম্বার অফ রেজিস্ট্রেশন কত, টোটাল কতজন অ্যাপ্লাই করেছে। এই যে বায়াসনেস বা এই যে ডিপেন্ডেন্স, এই থট প্রসেস, এই জিনিসটাকে আমাদেরকে সরাতে হবে। আমাদের ফার্স্টলি বুঝতে হবে আমাদের যে লড়াইটা সেটা কিন্তু কোনো ক্যান্ডিডেট বা কোনো আলাদা ইন্ডিভিজুয়ালের এগেনস্টে নয়, এটা পিওরলি এগেনস্ট অফ টাইম। আমরা টাইমের এগেনস্টে লড়াই করছি। এখানে টোটাল জিনিসটা একটা সিলেক্টিভ ফিউ টাইম বাউন্ডের মধ্যে জিনিসটাকে কমপ্লিট করার চ্যালেঞ্জ। আমাদের এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে হবে, মানে আমাদেরকে টাইমের এগেনস্টে জিততে হবে। এখানে কোনো একটা বা 100টা বা 1000 বা 1 লক্ষ ক্যান্ডিডেটকে বিট করা আমাদের লক্ষ্য হতে পারে না। তার কারণ আমাদের ওই স্টিপুলেটেড টাইমের মধ্যে ওই টপিকটাকে ফুল অ্যাটেম্প্ট করে আসাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ, যেটা আমরা ফেস করি, যেটা আমরা পারি না। যার জন্য আমাদের সবসময় থট প্রসেস কাজ করে যে কাট অফ কত গেল। যেমন এই কালকের এক্সামের জন্য আমরা এখন হয়তো অনেকেই গুগলে বারবার সার্চ করছি যে এই এনআইএসিএল এর অ্যাসিস্ট্যান্ট পজিশনের আপকামিং যে এই পরীক্ষাটা যার রেজাল্ট অ্যাওয়েটেড, এর এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে, এর গুড অ্যাটেম্পটস কী হতে পারে। ইউটিউবে এরকম অনেক ভিডিও আমরা পাবো যেখানে এক্সপেক্টেড কাট অফ নিয়ে অনেকে অনেক কিছু বলেছে। আমরা এই ভিডিওগুলোকে কেন খুঁজছি? এই ভিডিওগুলোকে খোঁজার পেছনে একটাই কারণ, দ্যাট ইজ আওয়ার ইনসিকিউরিটি। আমরা জিনিসটাকে দেখতে চাই নিজের চোখের সামনে,
শুধুমাত্র একটা জিনিসকে পাওয়ার, যদি কোনো রে অফ হোপ দেখতে পাই মেন্সে সিলেক্ট হওয়ার, আমাদের সবার মনের এই একটাই ইচ্ছা, যদি কোনো একটা ইউটিউব চ্যানেলে একবার বলে দেয় যে এটার কাট অফটা এবার কম যাবে। আমাদের অনেকের মনে হয় আমি 82 করেছি, 60 বা আমি বললাম 70 to 80 রেঞ্জে আমার অ্যাটেম্প্ট আছে, আমার অ্যাকিউরেসি ঠিকঠাক আছে। আমাদের মনে এখন একটাই চিন্তা ভাবনা যে কাট অফ কত যেতে পারে। কোনো একটা ইউটিউব চ্যানেল যদি আমাকে বলে দেয় যে 80 to 90 রেঞ্জে কাট অফ যাবে, সেটা আমাদেরকে অনেক বেশি শান্তি দেবে। আমি যদি একটা ফ্যাক্ট নিয়ে কথা বলি, সেই ফ্যাক্টটা একটাই জিনিস বলছে, যদি আমি এর আগের রেজাল্টের দিকে তাকাই, আনরিজার্ভডে দুটো ভ্যাকেন্সির এগেনস্টে যদি 94.25 কাট অফ যেতে পারে, তাহলে এটা শুধু বেড়ে 4 হয়েছে। এটা কাট অফে বিশাল কিছু ইম্প্যাক্ট ফেলবে না। আর এক্সামের যে লেভেল ছিল, যে ডিফিকাল্টি ছিল, আমাদের হয়তো মনে হচ্ছে কিছু কিছু জায়গায় আমরা পার্সপেক্টিভে থট থাকছে যে হয়তো কোশ্চেন আমার কাছে কঠিন মনে হয়েছে বা হয়তো আগেরটা থেকে কঠিন এসছে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, ওয়েস্ট বেঙ্গলে নাম্বার অফ ক্যান্ডিডেটস হু আর অ্যাপ্লাইং ফর দ্য এক্সাম, ইট ইজ আ হিউজ নাম্বার। সেইখান থেকে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা খুব ভালো পারফর্ম করে এসছে। তো এই 4টের এগেনস্টে কতজনকেই বা ডাকতে পারে মেন্সে? সেই নাম্বারটাকে বিট করা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পপুলেশন, সেখানকার যা ক্যান্ডিডেটদের মেরিট, সেই মেরিটের কাছে কিছুই না। তো কাট অফ যে খুব কম যাবে সেইটার পেছনে না পড়ে থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো ফ্রি রিসোর্সেস যেটা আছে সেটাকে কাজে লাগানো। আমাদের নিজেদের যে ভয়ের জায়গা, যে ইনসিকিউরিটি, যেটা আমাদের যে কনফিডেন্সের জায়গাটা ঘাটতি আছে, আমাদের টপিকগুলোর ওপরে যে কমান্ডের জায়গাটার ঘাটতি আছে, সেটাকে ফিল আপ করাটা আমাদের থট প্রসেস হওয়া উচিত। এখানে আমি মনে করি ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা খুব ভালোভাবে চেষ্টা করছে তোমাদেরকে হেল্প করার জন্য, তোমরা সেই চ্যানেলগুলোর হেল্প নাও। আমি নিজে কিছু কিছু ভিডিও ছাড়ছি যেগুলো আই থিঙ্ক আমার মতে কোনো একটা টপিককে ডাইরেক্টলি কভার করলাম, তার এগেনস্টে 50টা 60টা কোশ্চেন করলাম, সেটা আমাকে কখনোই গ্যারেন্টি দিয়ে দিতে পারে না যে এই টপিক থেকে ইন ফিউচার এক্সামে যা কোশ্চেন আসবে আমি সব পারবো। এমন কোশ্চেন আসতেই পারে যে কোশ্চেনটাকে আমি ফার্স্ট টাইম দেখছি এক্সাম হলে, বা আমার ব্রেন ওইটুকু টাইমে পারফর্ম করতে পারলো না। আমি বলছি না কোনো ক্যান্ডিডেটের মেরিট খারাপ বা ভালো, আমি বলছি হয়তো সে যখন বাড়িতে মক দিচ্ছে সে খুব ভালো পারফর্ম করছে, কিন্তু ওই একই টপিকের কোশ্চেন ওই 20 মিনিটের মধ্যে যখন তাকে করতে হচ্ছে, ওই পিয়ার প্রেশারে, ওই অ্যাটমসফিয়ারে তার মাথায় কাজ করলো না। কিন্তু ওই এক একটা কোশ্চেন, এই ধরনের এক্সাম যাতে 2-4টে করে ভ্যাকেন্সি থাকে, যেগুলোর কাট অফ প্রচণ্ড হাই হয়, সেখানে ওই এক একটা কোশ্চেন ম্যাটার করে স্যার। তো এই জায়গাগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে। যেটা আমার মনে হয় বেস্ট অ্যাপ্রোচ হলো, আমরা বারে বারে যদি মক দিই আর মকে কি ধরনের কোশ্চেন আসছে সেইগুলোকে যদি আমরা সলভ করার চেষ্টা করি, আর থ্রু দ্যাট যদি আমরা সেই প্রসেসটাকে গ্র্যাব করার চেষ্টা করি, তাহলে এক তো আমাদের মেথড শেখা হয়ে যায়, সেকেন্ডলি আমরা এই টপিকগুলো সম্পর্কে একটা আইডিয়া পাই যে কি ধরনের কোশ্চেন এক্সামে আসছে। কারণ এক্সামের কোশ্চেন মাঝে মাঝেই চেঞ্জ হচ্ছে, সবসময় প্যাটার্ন পাল্টায়, ডিফিকাল্টি বাড়ে কমে, সবসময় এই জিনিসটা হয়, যেটা কোনো ফিক্সড ডেটা না, এটা কোনো স্ট্যাটিক ডেটা নয় যেটা আমরা র্যান্ডামলি ফলো করব বা ব্লাইন্ডলি ফলো করে যাব হয়ে যাবে। আমাদের একটা ফিক্সড প্ল্যান থাকা উচিত, একটা স্ট্রেট ভিশন থাকা উচিত যে টপিকগুলোকে আমরা অল্প টাইমের মধ্যে কিভাবে কভার করব। সেটার জন্য আই থিঙ্ক আমাদের কাছে ফ্রি রিসোর্সেস অনেক আছে, অনেক চ্যানেল আছে যারা বিভিন্নভাবে আমাদেরকে হেল্প করার চেষ্টা করে। আমাদেরকে সেই চ্যানেলগুলোর হেল্প নেওয়া উচিত, শুধু আমি বলে না, এরকম প্রচুর চ্যানেল আছে। তো আমার মতে তোমাদের এই যে থট প্রসেস, যে কাট অফ কি যাবে, NISEL এর কাট অফ কি হতে পারে, এইটার পেছনে ছোটার থেকে আমাদের এই ফিয়ারটাকে ওভারকাম করা উচিত যে আমরা কাট অফটাকে কেন খুঁজছি, আমরা বারবার কেন গুগলে সার্চ করছি বা ইউটিউবে বারবার সার্চ করছি, আমাদের ভয়ের জায়গাটা কোথায়, আমাদের ইনসিকিউরিটিটা কোথায়, আমাদের কেন মনে হচ্ছে কাট অফটা একটু যদি কোথাও কম বলে দেয় তাহলে আমরা একটু কনফিডেন্স পাবো। তার মানে আমাদের এখনো প্রিপারেশনে অনেক বেশি ঘাটতি আছে। আর যে প্রবলেমটা আমি বললাম যে একই স্টুডেন্ট বারবার অ্যাপিয়ার করছে, একই স্টুডেন্ট বারবার সিলেক্টেড হচ্ছে, এই প্রবলেমটা যেহেতু আমাদের হাতে নেই, এটাকে আমরা চাইলেও সলভ করতে পারবো না। তো বেস্ট থিং হলো আমাদের নিজেদের প্রিপারেশন, নিজেদের পারফরমেন্সকে আরো বেটার করা, র্যাদার দেন আমার সাথে কিছু একটা ম্যাজিক হয়ে যাবে আর কাট অফ খুব কম যাবে এবার,
খুব এমন কিছু হবে যে সামহাউ আমি সিলেক্ট হয়ে গেলাম মেন্সের জন্য। এই মিরাকেলের জন্য ওয়েট করার থেকে আমার মতে যে রিসোর্সেসগুলো অ্যাভেলেবেল আছে সেই রিসোর্সেসগুলোকে কাজে লাগাও। আমাদেরকে বুঝতে হবে আমাদের রিয়েল এনিমি এখানে টাইমের এগেনস্টে লড়াই, টাইমকে বিট করতে হবে, আমাদের মেন্টালিটিকে পাল্টাতে হবে, এই জায়গাটাকে ওভারকাম করতে হবে, মেন্টালি স্ট্রং হতে হবে। 20 মিনিটসের মধ্যে ম্যাক্সিমাম আউটপুট দেওয়ার জন্য রোজ আমাদেরকে মক দিতে হবে, আর তার সাথে সাথে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। সো আমি এই ভিডিওতে কোনো রকম এক্সপেক্টেড কাট অফ নিয়ে কিছু বলবো না, একটাই কারণ ইউ গাইজ আর স্মার্ট এনাফ যে তোমরা বুঝতে পারছো দুটো ভ্যাকেন্সির জন্য ওয়েস্ট বেঙ্গলে স্পেসিফিক্যালি আমি যদি বলি 94.25 কাট অফ যায়, সেক্ষেত্রে 4টে আনরিজার্ভদের জন্য এই ইয়ারে যেটা 2025-এ এই ওয়েস্ট বেঙ্গলে যে কাট অফ যাবে সেটা কত যেতে পারে, সেটা যে খুব কম কোনো একটা নাম্বার হবে না। তো এই থট প্রসেসটাকে ছাড়ো, প্রিপারেশনে ফোকাস করো। যদি মনে হয় যে মেন্সের জন্য প্রিপারেশন নেবে সেটা তোমরা নিতেই পারো, কারণ মেন্সের জন্য প্রিপারেশন নেওয়া কোনো খারাপ কোনো কাজ নয়। এই এক্সামে কাজে না লাগুক, সামনেই এসবিআই ক্লার্ক আছে, এসবিআই পিও আছে, সেখানেও একই জিনিস হবে। এসবিআই পিওর ভ্যাকেন্সি এবার খুব কম, সেখানেও প্রচণ্ড ফাইট হবে, কাট অফ প্রচণ্ড হাই যাওয়ার চান্স থাকবে। এসবিআই ক্লার্কে এবার কিছু ভালো ভ্যাকেন্সি রিলিজ হয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গলে আমাদের এই জায়গাতেও খুব ভালো ভালো কিছু ভ্যাকেন্সি আছে, আমরা সেখানে সেই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাতে পারি। সো আমার মতে এই জায়গাগুলোকে আমরা যদি ফোকাস করি, এখন আমরা যদি মেন্সের পড়া শুরুও করি, সেটা আমাদেরকে কোনোভাবে ক্ষতি করবে না। আমাদেরকে প্রিয়ের যে প্র্যাকটিস সেটা তো চালাতেই হবে, আর আমাদেরকে সবসময় পজিটিভ থাকতে হবে। তার কারণ সত্যি কথা বলতে মোটিভেট করার মতো কিছু নেই, সিচুয়েশনটা ডিমোটিভেটিংই, এটাই বাস্তব, যেটা খুব হার্শ একটা রিয়ালিটি যে এটা হচ্ছে, যে প্রবলেমটা নিয়ে আজকে আমি আলোচনা করলাম এটা হচ্ছে। তো এটাকে নিয়ে আর চিন্তা ভাবনা করে আমরা এটাকে সলভ করতে পারবো না, কারণ এটা আমাদের হাতে নেই। যেটা আমাদের হাতে আছে সেটা হচ্ছে আমাদের নিজেদেরকে প্রিপেয়ার করা এই সিনারিওতে বেস্ট পারফর্ম করার জন্য। তো আমরা সেটাই ফোকাস করতে পারি, আমরা সেটার জন্য এগিয়ে যেতে পারি। আমি চেষ্টা করব আমার দিক থেকে কিছু ভালো কন্টেন্ট দিয়ে তোমাদেরকে হেল্প করার। এরকম অনেক চ্যানেল আছে, তোমরা সেই হেল্পগুলোকে নাও, যেখানে তোমাদের একটু সময় ব্যয় করতে হবে, জাস্ট একটু টাইম দিতে হবে। সেইখানে আমার মনে হয় না এখানে তোমাদের ইন্ডিভিজুয়াল কোনো লস আছে। যত দেখবে যত শিখবে সেটা তোমাকে হেল্পই করবে, কিছু না হলেও জাস্ট একটা রিভিশনই হয়ে যাবে যদি হেল্প নাও হয়, বা যদি হেল্প হয় তাহলে তো খুবই ভালো কথা। তো নেক্সট টাইম আমি কোনো একটা টপিকের ওপর লেকচার নেব। যদি ভালো লাগে আজকের এই কথাগুলো, যদি তোমাদের মনে হয় ঠিক, তাহলে চ্যানেলটাকে ফলো করতে পারো। আমি তোমাদেরকে হেল্প করার জন্য আমার হাতে যেটুকু আছে আমি চেষ্টা করব, আমার যেটুকু নলেজ আছে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি জানি না সেটা তোমাদের কতটা হেল্প করবে, কিন্তু আমি আমার দিক থেকে চেষ্টা করব, তোমরা সেটাকে নাও। আমার মনে হয় সেটা তোমাদেরকে হেল্প করবে, কিছুটা হলেও তোমাদেরকে হেল্প করবে এক্সামগুলোর কোশ্চেন প্যাটার্ন বোঝা, বা টাইপ অফ কোশ্চেন, লেভেল অফ কোশ্চেনগুলোকে, এইগুলোর একটা আইডিয়া তোমাদের হবে। মানে বিশেষ করে যারা বিগিনার আছো বা যারা প্র্যাকটিস করছো কিন্তু কনফিডেন্স পাচ্ছ না, এক্সাম লেভেলে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর কি অ্যাপ্রোচ হতে পারে বা কিভাবে করবে সেটা বুঝতে পারছো না, সেখানে কিছুটা হেল্প হতে পারে। তো চ্যানেলটাকে ফলো করো যদি তোমাদের ভালো লাগে, যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। মোটিভেটেড থাকো, ডিমোটিভেটেড থেকে তো কিছু হবে না। আমরা যারা এই ধরনের ফিল্ডে আছি, আমরা এই হার্শ রিয়ালিটিটাকে মেনে নিয়েই হয়তো এই লড়াইটা লড়ছি। তো মোটিভেটেড থাকো, চেষ্টা করে যাও। টাইম আমাদের এনিমি, এটা মাথায় রাখো, টাইমকে বিট করার চেষ্টা করো। কোনো রিয়েল ক্যান্ডিডেট আমাদের অ্যাকচুয়াল এনিমি নয়, সেটা মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যাও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো করে প্রিপারেশন নাও। টাটা।